প্রথমেই সংবাদ শিরোনাম। তিন বছর আগে ইরানের সর্বোচ্চ নেতা ইউক্রেন পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তা হুবহু সত্য প্রমাণিত। সর্বোচ্চ নেতার দফতরের এক্স বার্তা পুনঃপ্রকাশ। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের ব্যাপারে ইসরায়েলের অযৌক্তিক প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস। গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণের প্রবেশ বন্ধ করে দিল তেল আবিব। বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বরে ও সাইদির রায়কে ঘিরে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করল বাংলাদেশ। এবং বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর দলের সাংগঠনিক কাঠামো, স্লোগান, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজে হাত দিলেন দলের তরুণ নেতারা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল হওয়ার ব্যাপারে বিশ্বের দেশগুলোকে সতর্ক করে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ৩ বছর আগে মন্তব্য করেছিলেন তা নতুন করে শেয়ার করেছে সর্বোচ্চ নেতার দপ্তর। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার খবর বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর শনিবার সর্বোচ্চ নেতার দপ্তর তার সেই সতর্কবাণী শেয়ার করে। ইরানের সর্বোচ্চ নেতার ওয়েবসাইট ঠিক ৩ বছর আগে তার পক্ষ থেকে প্রকাশিত একটি এক্স বার্তা শনিবার আবার প্রকাশ করে। ওই পোস্টটিতে বলা হয়েছিল, ইউক্রেন ইস্যু থেকে প্রধান যে শিক্ষাটি গ্রহণ করা যেতে পারে তা হচ্ছে, যেসব তাবেদার দেশ ও সরকার পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করে তাদের এই নির্ভরতা মরীচিকা সমতুল্য। বিশ্বের সব দেশের সরকারের বিষয়টি উপলব্ধি করা দরকার। যেসব সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উপর নির্ভর করে তাদের উচিত ইউক্রেনের সর্বসাম্প্রতিক পরিস্থিতি প্রত্যক্ষ করা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। আমেরিকার ব্যর্থ সফর শেষে ব্রিটেনে পৌঁছান জেলেনস্কি। সেখানে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাকে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন স্টারমার। ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রী স্টারমারের সরকারি দফতর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত হয় দুই নেতার বৈঠক। সেখানে স্টারমার আশ্বস্ত করেছেন যে তিনি জেলেনস্কির সঙ্গেই আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রচণ্ড বাকবিতণ্ডা ও আমেরিকার ব্যর্থ সফরের পর জেলেনস্কি ব্রিটেন সফর করছেন। শুক্রবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে জেলেনস্কিকে ওয়াশিংটন থেকে বের হয়ে যেতে বলা হয়। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। পৌঁছেই তিনি স্টারমারের সঙ্গে বৈঠকে বসেন। আমেরিকা পাশে না থাকলেও ইউরোপ ও ব্রিটেন জেলেনস্কির পাশে থেকে পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছে। গাজা উপত্যকায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের নয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে, নতুন প্রস্তাব নয়, বরং দখলদার সরকারকে যুদ্ধবিরতির মূল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। হামাস এই ব্যাপারে তেল আবিবের উপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে হামাসের মুখপাত্র হাজেম কাসেম আল আরাবি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার সংগঠনের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করা সম্ভব নয়। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি বাস্তবায়নের আলোচনা শুরু করতে ব্যর্থতার পুরো দায়ভার দখলদার সরকারকে নিতে হবে। কাসেম বলেন, ইসরায়েল এখন যেসব কথাবার্তা বলছে তার উদ্দেশ্য গাজা থেকে বাকি পণবন্দীদের মুক্ত করে আবার এই উপত্যকার উপর ঝাঁপিয়ে পড়া, কিন্তু 3 পর্যায় ধরে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির মূল পরিকল্পনায় একথা ছিল না।
এদিকে ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় 1 মাসের কিছু বেশি সময় ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ পাচ্ছিল। প্রথম দফায় এই যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হয়েছে। আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি সম্প্রসারণের প্রস্তাব এখনও গ্রহণ করেনি হামাস। এ অবস্থায় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, আজ সকাল থেকেই গাজায় সমস্ত পণ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ থাকবে। হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রস্তাবে হামাসকে তাদের কাছে থাকা বন্দীদের অর্ধেককে বর্ধিত মেয়াদে যুদ্ধবিরতি শুরুর প্রথম দিনেই এবং অবশিষ্টদের স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে হামাস বলেছে, গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ করে দেওয়া নির্যাতনের এক উপায়, যুদ্ধাপরাধ ও যুদ্ধবিরতি চুক্তির ঘোরতর লঙ্ঘন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। 2013 সালে বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলার হোসেন সাঈদীর রায়কে ঘিরে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ অনুরোধ করেন। একই সঙ্গে জুলাই ও আগস্টের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান তিনি। এ সময় ড. মোহাম্মদ ইউনূস বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর জোর দেন। তিনি বলেন, এদেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সব নৃশংসতার যথাযথ নথির প্রয়োজন রয়েছে। এই ডকুমেন্টেশন না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন। এদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো, স্লোগান, ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র চূড়ান্ত করার উপর গুরুত্ব দিচ্ছেন। এনসিপির সিনিয়র নেতারা বলেছেন, এই মূল বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে এবং শিগগিরই সেগুলো ঘোষণা করা হবে। আত্মপ্রকাশের দিন বক্তব্য দেওয়া দলের প্রায় সব নেতা ইনকিলাব জিন্দাবাদ বলে তাদের বক্তব্য শেষ করেছেন, তবে এখনও এটি দলের আনুষ্ঠানিক স্লোগান হবে কি না সে বিষয়ে ঘোষণা দেওয়া হয়নি। এছাড়াও এনসিপি নেতারা জোর দিয়ে বলেছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া সেদিনের বক্তব্য দলের ঘোষণাপত্র নয়। এনসিপি নেতারা বলেছেন, দলটির নেতাদের প্রাথমিকভাবে 17টি শাখা গঠনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষের জন্য একটি শাখা রয়েছে। এদিকে আজ জাতীয় নাগরিক পার্টির 217 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে তাহলে ইয়েমেনও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে। তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন, তেল আবিব হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই শহর ইয়েমেনি যোদ্ধাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আব্দুল মালিক আল হুথি বলেন, যদি গাজায় আবার আগ্রাসন শুরু করা যায় তাহলে
ইয়েমেন তাতে জড়িয়ে পড়বে এবং পুরো ইসরায়েলে হামলা চালাবে, তেল আবিব হবে প্রাথমিক লক্ষ্য। আনসারুল্লাহ নেতা আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইয়েমেন এবং ইহুদিবাদী শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে। আব্দুল মালিক আল হুথি উল্লেখ করেন, চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল আমেরিকার সমর্থন পাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এই লঙ্ঘনগুলোকে আমেরিকা উৎসাহিত করছে। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থনে অটল থাকার কথা ঘোষণা করেছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। তিনি বলেছেন, গাজা উপত্যকার পুনর্নির্মাণে সহযোগিতা করতে কায়রো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাজধানী কায়রোয় শনিবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে এক বৈঠকে মিশরের এ অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী মাদবুলি। এ সময় দুই প্রধানমন্ত্রী কিভাবে গাজা উপত্যকাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। আগামী 4 মার্চ অনুষ্ঠেয় জরুরি আরব শীর্ষ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে বলে দুই প্রধানমন্ত্রী জানান। বৈঠকে মিশরের প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে 1967 সালের সীমান্ত নিয়ে এবং পূর্ব জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি কায়রোর অবিচল সমর্থন অব্যাহত থাকবে। ইহুদিবাদী ইসরায়েলের কাছে $300 কোটি বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে যখন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, তখন মার্কিন সরকার এসব অস্ত্র বিক্রির অনুমোদন দিল। $300 কোটি মূল্যে ইসরায়েলকে যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়া হবে তার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, বোমা, বুলডোজার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। এর আগে আমেরিকার দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বা ডিএসসিএ জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও $2004 কোটি বোমা, $67 কোটি 50 লাখ মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য গাইডেড ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং $29 কোটি 50 লাখ মূল্যের বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, আবার গাজায় যুদ্ধ শুরু হলে তেল আবিব হবে তাদের হামলার প্রধান লক্ষ্য। এদিকে ইহুদিবাদী দখলদারদের মোকাবেলায় হাতে অস্ত্র তুলে নিয়েছে সিরিয়ার তরুণরা। এ সম্পর্কে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, যদি গাজায় আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে। আব্দুল মালিক আল হুথি জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনের প্রতিশোধমূলক হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে তেল আবিব। প্রেস টিভির বরাত দিয়ে পার্স টুডে আরো জানিয়েছে, আল হুথি জোর দিয়ে বলেছেন যে গাজায় যুদ্ধ আবার শুরু হলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং ইসরায়েলের দখলীকৃত সমস্ত অঞ্চলকে টার্গেট করে বৃহৎ পরিসরে হামলা চালানো হবে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আব্দুল মালিক আল হুথি বলেন, ইয়েমেন গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের উপর নিবিড় নজর রাখছে। ইহুদিবাদী শত্রুরা যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি থেকে কতটা এড়িয়ে যাচ্ছে তাও ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করছে। আব্দুল মালিক আল হুথি উল্লেখ করেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য মার্কিন সমর্থন ব্যবহার করছে। আল আলম নেটওয়ার্ক সিরিয়া থেকে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক আক্রমণ এবং কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী সরকারের সামরিক বাহিনীর অগ্রগতি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। শুক্রবার ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর সৈন্যরা দক্ষিণ সিরিয়ার
কুনাইত্রার পূর্ব শহরতলিতে অবস্থিত তালমাসারা সামরিক এলাকার দিকে অগ্রসর হয়। একই সময়ে তালমাসারা সামরিক এলাকায় গুলির শব্দ শোনা যায়, যা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছিল বলে জানা গেছে। এরই মধ্যে দক্ষিণ সিরিয়ার একদল তরুণ ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের হুরানের যুবকরা এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা এখন থেকে সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের নৃশংস আগ্রাসন মোকাবেলায় তাদের যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, হুরানের জনগণ সিরিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এবং স্বদেশের জন্য আমরা আমাদের জীবন আল্লাহর পথে জিহাদের জন্য উৎসর্গ করব। প্রতিরোধের খবর থেকে জানা গেছে যে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ সদস্য আব্দুল রহমান সাদিত এক বিবৃতিতে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে বিপুল সংখ্যক লোকের উপস্থিতির জন্য ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে সাদিত জোর দিয়ে বলেছেন যে আমাদের আল-আকসা মসজিদের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমাদের ইহুদিবাদী দখলদারদের দ্বারা আরোপিত বিধিনিষেধের কাছে নতি স্বীকার করা উচিত হবে না, বরং আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই পবিত্র মসজিদের উপর আমাদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারের উপর জোর দিতে হবে। এদিকে গাজা থেকে অপর একটি খবরে বলা হয়েছে যে ইসরায়েলি সরকার এবং হামাস আন্দোলনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির ৪২তম দিনে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা কেন্দ্রে ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ফলে ২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়াও গাজা শহরের উত্তর পশ্চিম উপকূলে সুদান এলাকার ২ জেলে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে আহত হয়েছেন বলে জানা গেছে।